2রা ডিসেম্বর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কি কি উল্লেখযোগ্য ঘটনা হয়েছিল? সম্মুখ সমরের পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতাও চালু ছিল। এটা এক ধরনের কূটনৈতিক যুদ্ধই ছিল বাংলাদেশের জন্য। বিচারপতি আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে গঠিত প্রতিনিধি দল জাতিসংঘে 100-টিরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা তখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে 2রা ডিসেম্বর 1971 সাল। কিন্তু কোনো দেশই তখন পর্যন্ত বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে সম্মত হয়নি। বিশেষত আফ্রিকান রাষ্ট্রগুলোর মধ্যে গভীর উদ্বেগ লক্ষ্য করা যায়। মুসলিম রাষ্ট্র পাকিস্তান ভেঙে জন্ম নেওয়া বাংলাদেশকে স্বীকৃতি দিলে তাদের নিজ নিজ দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বিভাজনের আন্দোলন না আবার পালে হাওয়া লাগে, এই দুশ্চিন্তায় তারা দুশ্চিন্তাগ্রস্ত থাকে। কিন্তু বাংলাদেশের প্রতিনিধি দল হতাশা ভেঙে না পড়ে তারা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর একটি হয়তো বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারে এই ধরনের সম্ভাবনা তারা দেখতে পান। যদি একটি দেশ প্রথমে স্বীকৃতি দেয় তবে সেটি দেখে অন্যান্য দেশও দেখা যাবে যে একই পথে হাঁটবে। ভারতের কাছে আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অন্য দেশগুলো যে দ্বিধাগ্রস্ত থাকবে এ বিষয়ে প্রতিনিধি দল মোটামুটি নিশ্চিত থাকে। এটার তথ্যসূত্র হচ্ছে গিয়ে দি গার্ডিয়ান, 2রা ডিসেম্বর 1971 সাল। এর মধ্যে যেটা ঘটে, 2রা ডিসেম্বরের যে যুদ্ধগুলো হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যুদ্ধটা। আখাউড়া সেক্টরে যে যুদ্ধ হয় সেখানে 1লা ডিসেম্বর মুক্তিবাহিনী 3 দিক থেকে ঘিরে ধরে পাকিস্তানি বাহিনীকে। 2রা ডিসেম্বরও সেই পাকিস্তান সৈন্যবাহিনী এবং মুক্তিবাহিনীর মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়। পাকিস্তান ট্যাঙ্ক ব্যবহার করে, গোলা বারুদ শেলের শব্দে আখাউড়া সংলগ্ন আগরতলা শহরও কেঁপে ওঠে। মুক্তিবাহিনী কুমিল্লা সিলেট সিএনবি রোডের সংযোগ এবং চট্টগ্রাম কুমিল্লা ঢাকা রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেয়। সিলেটের গুরুত্বপূর্ণ শমশেরনগর বিমানবন্দর মুক্তিবাহিনী সম্পূর্ণ দখল করে নেয়। 2রা ডিসেম্বর লন্ডনের গার্ডিয়ান পত্রিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রকাশিত নিবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছেলে শেখ জামালের ছবি ফলাও করে ছাপায়। 9 নম্বর সেক্টরের গেরিলা যোদ্ধা শেখ জামাল বাংলাদেশ সীমান্তের 10 মাইলের ভেতর একটি রণাঙ্গনে সাবমেশিন গান হাতে যুদ্ধ করছে। ধানমন্ডির 32 নম্বরে পরিবারের বাকি সদস্যদের সাথে গৃহবন্দী শেখ জামাল পাকিস্তানি কড়া নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে পালিয়ে আগরতলা গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক অঙ্গনে এই ছবি বেশ আলোড়ন সৃষ্টি করে। এই খবরের তথ্যসূত্র হচ্ছে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র হাসান হাফিজুর রহমান সম্পাদিত, তারপরে দি গার্ডিয়ান পত্রিকা এবং 71-এর 10 মাস রবীন্দ্রনাথ ত্রিবেদী যেই বইটি লেখেন সেটা হচ্ছে গিয়ে এটার তথ্যসূত্র। এর মধ্যে যেটা হয়, 1971 সালের যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র পাকিস্তানের অস্ত্র পাঠানোর জন্য বেশ কয়েকটি বিকল্প উপায় ঠিক করে রেখেছিল। এই বিকল্প তালিকায় ইরানের নামও ছিল। মুক্তিযুদ্ধের শুরুর দিকে ভারতের কাছে গোয়েন্দা সূত্রে তথ্য ছিল ইরান পাকিস্তানে অস্ত্র পাঠাচ্ছে। ইরাকের শাহ পাকিস্তানের বিভাজন চায়নি। এর মূল কারণ হলো পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হলে ইরানের সীমান্তে যে লাগোয়া বেলুচিস্তান প্রদেশ আছে সেটাও দেখা যাবে যে স্বাধীনতার আন্দোলন করতে পারে। তাছাড়া বাংলাদেশ তৈরি হলে উপমহাদেশের সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপের সুযোগ বৃদ্ধি পাবে। তাই যুক্তরাষ্ট্র পাকিস্তানের বন্ধু হিসেবে তৎকালীন শাহ পাকিস্তানকে সহায়তা প্রদান অব্যাহত রাখে। 71-এর শেষ ভাগে যখন সম্মুখ যুদ্ধের কলেবর দিন দিন বাড়ছে সেই মুহূর্তে 2রা ডিসেম্বর ইরান পাকিস্তানে বৈমানিক সহ 52টি ফ্যান্টম যুদ্ধ বিমান পাঠায়। আমেরিকার তৈরি এই ফ্যান্টম বিমান যে কোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম। দীর্ঘ পাল্লা সুপারসনিক গতিসম্পন্ন এই জেট ইন্টারসেপ্টর এবং ফাইটার বম্বার বিমান ভিয়েতনাম যুদ্ধে ও পরবর্তীতে ইরাক ইরান যুদ্ধে ব্যাপক হারে ব্যবহৃত হয়। ইরান ছাড়াও চীন ও যুক্তরাষ্ট্র পাকিস্তানকে যুদ্ধাস্ত্র ও সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখে। শেষ মুহূর্তের মরণ কামড়ের জন্য পাকিস্তান প্রস্তুত হয়ে ওঠে। এটার তথ্যসূত্র হচ্ছে দৈনিক সংগ্রাম, 2রা ডিসেম্বর 1971 এবং 1971 গ্লোবাল হিস্ট্রি অফ ক্রিয়েশন অফ বাংলাদেশ, শ্রীনাথ রাঘবনের লেখা বই। 2রা ডিসেম্বর মুক্তির সংগ্রামে উত্তাল বাংলার মাটি। রাজধানী ঢাকায় গেরিলারা একের পর এক গুড়িয়ে দিচ্ছে হানাদারদের আস্তানা। 24 ঘন্টায় ঢাকার 5টি স্থানে বোমা হামলা করেন তারা। রামপুরা ও মালিবাগে বোমা বিস্ফোরণে বিদ্যুৎ সরবরাহ লাইন বিধ্বস্ত সম্পূর্ণভাবে। চট্টগ্রামে গেরিলারা 5টি বিদ্যুৎ সাবস্টেশন ও 2টি পেট্রোল পাম্প উড়িয়ে দেয়। বিভিন্ন স্থলে
স্থানে গেরিলা বাহিনী সম্মুখ রণাঙ্গনে যোগ দিয়ে যুদ্ধের গতি আরো বাড়িয়ে তোলে। মুহুর্মুহু আক্রমণে দিশাহারা হয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। আন্তর্জাতিক মিডিয়ায় মুক্তিবাহিনীর সাফল্যের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে বিবিসি, ভয়েস অব আমেরিকা, আকাশবাণী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ প্রচারিত হতে থাকে মুক্তিযোদ্ধাদের বিজয়ের সংবাদ। তথ্যসূত্র: ৭১-এর 10 মাস, রবীন্দ্রনাথ ত্রিবেদী। আন্তর্জাতিক পরিমণ্ডলে তো পাকিস্তান প্রচারণা চালাতে থাকে যে ভারত পাকিস্তানকে যুদ্ধে জড়াতে নানাভাবে উস্কানি দিচ্ছে। জাতিসংঘ এবং বৌদ্ধ রাষ্ট্রগুলোর সহায়তা যুদ্ধ বন্ধ করার তীব্র প্রচেষ্টা চালাতে থাকে পাকিস্তান। ১ ডিসেম্বর ইয়াহিয়া খান জাতিসংঘের মহাসচিব উথান্টের কাছে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি সরেজমিনে প্রদর্শন করার জন্য প্রতিনিধি দল পাঠানোর আবেদন করে। রাওয়ালপিন্ডির এক সরকারি মুখপাত্র সাংবাদিকদের বলে, ভারত যেভাবে সংঘর্ষ বৃদ্ধি করে চলেছে তাতে আমরা একটি বড় সংঘাতের দিকে ধাবিত হচ্ছি। পাকিস্তানিদের এই কুটচালে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মুজিবনগর থেকে পাঠানো এক ঘটনায় তাজউদ্দিন আহমেদ বলেন, এটি একটি নিছক সুপরিকল্পিত চক্রান্ত এবং খিড়কি দিয়ে জঙ্গি শাসক চক্রকে রক্ষা করার অপপ্রয়াস মাত্র। আমাদের বিজয়ের এই মুহূর্তে পর্যবেক্ষক হয়ে যিনি বাংলাদেশে আসুন না কেন, তার জন্য ভাগ্যে খারাপ কিছু ঘটলে এই প্রস্তাবের উদ্যোক্তারাই তার জন্য দায়ী হবেন। যখন ইয়াহিয়া খান হানাদার সৈন্যবাহিনী দিয়ে বাংলাদেশে অভূতপূর্ব গণহত্যা চালিয়ে যাচ্ছে, তখন যারা নিজ দর্শকের ভূমিকা নিয়েছিলেন এখন তারাই পর্যবেক্ষক দল পাঠাবার নাম করে জঙ্গি জনতাকে বাঁচাতে অগ্রণী হয়েছেন। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আমাদের এই চূড়ান্ত পর্যায়ের সংগ্রামের মুখে আমরা কোনো রকমের হস্তক্ষেপ বরদাস্ত করব না। তথ্যসূত্র: দৈনিক পাকিস্তান, ২রা ডিসেম্বর ১৯৭১, দি গার্ডিয়ান, ২রা ডিসেম্বর ১৯৭১ এবং ৭১-এর ১০ মাস, রবীন্দ্রনাথ ত্রিবেদী। ২রা ডিসেম্বর দেখেন কতগুলো উল্লেখযোগ্য ঘটনা ১৯৭১ সালে ঘটেছে। বিজয়ের এই মাসে আমাদের এই ধরনের সাফল্য কিন্তু একে একে ধরা দিতে থাকে, আন্তর্জাতিক অঙ্গনে বলি কিংবা আমাদের দেশের ভিতরেই বলি। আমাদের গেরিলা বাহিনী, আমাদের প্রবাসী সরকার, প্রবাসী মানুষেরা সকলে মিলে বাংলাদেশের জন্মের যেই ঘটনা সেটাকে ত্বরান্বিত করতে থাকেন এই ২রা ডিসেম্বর। ২রা ডিসেম্বর ২০২৪-এ কি ঘটেছে? আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হয়েছে, যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে ইউনূস সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করেছে। সেটা হচ্ছে, শ্বেতপত্রটা দেবপ্রিয় ভট্টাচার্য প্রকাশ করেছেন তার এক সহকারীকে নিয়ে। সেটা আহ, বিগত সরকারের ১৬ বছরে কত টাকা পাচার হয়েছে সেটার উপরে একটা প্রতিবেদনটা আহ, খুবই আশ্চর্যজনক বলবো না, যে এরকম ঝানু অর্থনীতিবিদ যিনি অনেকদিন ধরে এই সেক্টরে কাজ করছেন, তিনি যদি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কারো টুলস হিসেবে কাজ করেন, কারো সহকারী হিসেবে কাজ করেন, তখন হাসি আর ধরে রাখতে পারি না আর কি। আমি কেন হাসছি? আহ, আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতেই মনে হয় বলে থাকি যে আমি ব্যাংকার ছিলাম। আমার ব্যাংকিং নিয়ে খুব একটা আগ্রহ আছে এবং অর্থনীতির বিভিন্ন বিষয় যেহেতু পড়েছি, ফিনান্স পড়েছি, আমাদেরকে ইকোনমিক্সও পড়তে হয়েছে, আমরা অর্থনীতির বিষয়গুলো খুব ফলো করি, কারণ জাতীয় জীবনে আম, অর্থের তো সব দিক থেকে যোগ আছে। যাই হোক, কথা না বাড়িয়ে যদি বলি আমি, যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করেছে। তো ঝানু অর্থনীতি বিশেষজ্ঞ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে এই দায়িত্ব দেওয়া হয়। তিনি একটা মোটামুটি দুর্নীতির চিত্র তুলে ধরেছেন, যে শ্বেতপত্র প্রকাশ করেছে। আমি সরি, আমি খুব হাসছি। শ্বেতপত্র প্রকাশ করেছেন, সেখানে তিনি দেখিয়েছেন গত ১৫ বছরে গড়ে $১৬ বিলিয়ন পাচার হয়েছে প্রতি বছর। অর্থাৎ 15 বছরে পাচারের পরিমাণ প্রায় ২৮,৮০,০০০ কোটি টাকা। এখানে ভুল কোথায়? 15 বছরে আওয়ামী লীগের দেওয়া বাজেটের সর্বমোট পরিমাণ ছিল ৫৭,৯৫৬৮ কোটি টাকা, যা সংশোধিত ও বাস্তবায়নের পর কমে দাঁড়ায় ৪৭,৭৩,৮৭৯ কোটি টাকা। এটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের 15 বছরে দেওয়া বাজেটের পরিমাণ, এবং সংশোধন ও বাস্তবায়নের পরে যে পরিমাণ সেটা উল্লেখ করলাম আমি। এর মাঝে যদি দেবপ্রিয়র
দেওয়া শ্বেতপত্র অনুযায়ী 29 লক্ষ কোটি পাচার হয়েছে ধরে নেই, তাহলে আসল বাজেট কমে দাঁড়ায় 18,93,879 কোটি টাকা। এর অর্থ মাত্র 18,93,000 কোটি টাকার বাজেটের মধ্যেই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার দেশের জিডিপি 2009 সালের 91.6 বিলিয়ন থেকে 455 বিলিয়ন ডলারে উন্নীত করেছে। মাথাপিছু আয় এ সময় $686 থেকে বেড়ে হয়েছে $2,650। এ সময় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 4,942 মেগাওয়াট থেকে বেড়ে হয়েছে 25,339 মেগাওয়াট। কোভিড মোকাবেলা করে কোভিডের সময় বিশ্বের সর্বোচ্চ জিডিপি গ্রোথ তো আছেই। এর সাথে আছে পদ্মা সেতু, মেট্রো রেল, উড়াল সড়ক, প্রতিটি গ্রামের পাকা সড়ক। আরো আছে সরকারের আমরা যেটা বলি নিরাপত্তা বেষ্টনী বা সামাজিক সুরক্ষা, যেখানে গরিবদেরকে, আম, দুস্থদেরকে মাসিক সাহায্য দেওয়া হয়। এবং শ্বেতপত্র মোতাবেক এসবই সম্ভব হয়েছে মাত্র 18,93,000 কোটি টাকার মধ্যে, যা অবিশ্বাস্য। শ্বেতপত্রের দেওয়া তথ্যপত্রকে সত্য মেনে নিলে আওয়ামী লীগ সরকার বছরে 1,26,000 কোটি টাকা দিয়ে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে যাবতীয় সব কাজ করেছে। অথচ বাস্তবতা হলো প্রতি বছর শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন ভাতা, পেনশন থেকে শুরু করে সঞ্চয়পত্র ও যাবতীয় ব্যাংকের সুদ পরিশোধ করতে গড়ে 1,00,000 কোটি টাকা প্রয়োজন। তাহলে বাকি 26,000 কোটি টাকা দিয়ে দেশ চালানো হয়েছে। যাই হোক, শুধুমাত্র সামাজিক সুরক্ষা ক্ষেত্রে গত বছর আওয়ামী লীগের খরচ ছিল 1,26,000 কোটি টাকা। তারপরে তারপরের অংশ যেটাতে আসছে, ডক্টর তামিম, মানে যিনি ছিলেন হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্যের সহকারী, তিনি তামিম, তিনি অর্থনীতিবিদ না। তিনি এই শ্বেতপত্রে প্রকাশিত দুর্নীতির তথ্যের সূত্র হিসেবে বলেন, আমরা যেটাকে রিসার্চ মেথোডোলজি বলি বা ইনফরমেশন গ্যাদারিং ওয়ে বলি, উনি সেখানে আপনাদেরকে একটা অনুমান দিয়েছেন। সে অনুমানটা কেমন দেখেন। তিনি এই শ্বেতপত্রে প্রকাশিত দুর্নীতির তথ্যের সূত্র হিসেবে বলেন, যদি এই খাতে এত টাকা বিনিয়োগ হয় তবে ধরে নেই সেখানে 10% দুর্নীতি হয়েছে। উনি ধরে নিচ্ছেন, অর্থাৎ কোন রকম যৌক্তিক মেথড ও তথ্যসূত্র ছাড়াই শুধুমাত্র শিশুতোষ অঙ্কের মতো মনে করিও ধরে নিয়ে এর উপর ভিত্তি করেই এ শ্বেতপত্র প্রকাশ করেছেন তারা। দেবপ্রিয় ভট্টাচার্যের দেয়া হিসাবে দুর্নীতির পরিমাণ বাজেটের 61% হলেও আজ আবার তিনি নিজের কথা বদলে নিয়ে বলেছেন বাজেটে 40% দুর্নীতি হয়েছে। এখন আপনি কোনটা সত্য হিসেবে ধরবেন? উনি যে 60% দুর্নীতির কথা বলছেন, উনি যে 40%-এর কথা বলছেন, নাকি ওনার যে সহকারী বলছেন যে ধরে নেই 10%? আপনি কি ধরে নিয়ে শ্বেতপত্রটাকে সত্য হিসেবে মেনে নিবেন? এটা যদি দুর্নীতির টাকার হিসাব হয় তো উন্নয়নের টাকার হিসাব কই? আপনি যদি বলে থাকেন যে এত টাকা শুধু দুর্নীতি হয়েছে, তাহলে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে কত টাকা ব্যয় হয়েছে? আর উন্নয়নের যদি এটা টাকা হয় তাহলে দুর্নীতির টাকার হিসাব কই? জিনিসপত্র খুবই কনফিউজিং। কি কারণে কি করা হচ্ছে? মানুষজনের নজর সরানোর জন্য, মানুষকে ব্যস্ত রাখার জন্য শ্বেতপত্র যদি প্রকাশ করতেই হয়, এটা পাবলিকের জন্য মুক্ত করে দেন। পেপারগুলোতে শুধু সংক্ষিপ্ত আকারে কেন খবর দিচ্ছেন? এটা তো নিয়ম না শ্বেতপত্রের, এটা পাবলিকের জন্য মুক্ত করে দেওয়ার নিয়ম। অদ্ভুত। এবং আপনাদের প্রেস সচিব, আমাদেরও প্রেস সচিব, আমি উম, বলার বসে বলে ফেলি আর কি, শফিকুল আলম এক চৌবাচ্চা তত্ত্ব দিয়েছেন, যেটা 22,500 টাকা ছাপানোর, ওটাও খুবই মজার। দেশটা বিনোদনে বিনোদনে ভরে গিয়েছে, কিন্তু খুব অ্যালার্মিং একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে আমাদের কূটনৈতিক যে সম্পর্ক, আমাদের জনগণরা যা করে থাকে সেটাকে আমরা খুব একটা আমি ধর্তব্যের মধ্যে নেই না। জনগণ কখনো পাকিস্তান বিরোধিতা করবে, কখনো ভারত বিরোধিতা করবে, কিন্তু কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যেই নর্মস গুলা মানা হয় সেটা যদি ভঙ্গ হয় তখন কিন্তু খুব সমস্যা তৈরি হয়। আপনারা দেখেছেন যে আমাদের অতি উৎসাহী কিছু জনগণ সেই 5ই আগস্টের পর থেকে চিকেন নেক ভেঙে ফেলবে, চিকেন নেক বন্ধ করে দিবে, সেভেন সিস্টার দখল করে ফেলবে, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের প্রতি তারা ছুড়ে দিচ্ছে। এর মধ্যে তারা যেটা করেছে, মানে আমার দেশের জনগণ যেটা করেছে, অতি উৎসাহী জনগণ, যেহেতু দেশের বিভিন্ন জিনিসপত্র সামাল দেওয়া যাচ্ছে না, এটা আমরা ধরে নিতে পারি যে সরকারের বিভিন্ন মদদেই হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা
প্রতিবেশী রাষ্ট্র ভারতের পতাকা এঁকেছে রাস্তায়, প্রবেশ পথে, সেটা মাড়িয়ে মাড়িয়ে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকছে, এবং এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরে ভারতের জনগণও এক ধরনের ক্ষুব্ধতার মধ্যে পড়ে। তারা আমাদের পতাকার অবমাননা করে, আমরা যেটা নিজেরা করেছি প্রথমে। এরপরে যেটা হয়েছে, আগরতলাতে আমাদের যে উপ হাই কমিশন আছে সেখানে আক্রমণ হয়েছে, যদিও সেখানকার সংশ্লিষ্ট মন্ত্রী ওর সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে উনি দুঃখ প্রকাশ করেছেন। তার একটা উম, প্রজ্ঞাপন আমরা দেখতে পেয়েছি। কিন্তু এটা কিন্তু খুব অ্যালার্মিং। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত যখন কোনো কিছু হয়, বাংলাদেশও তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমরা এই ধরনের জিনিসপত্র আশা করি না 2024 সালে। আম, আমরা কেউ কারো পতাকা অবমাননা করব, অন্য দেশকে অকারণে উস্কানি দিব এবং কথা বলবো, এটা গ্রহণযোগ্য নয়। এটা কারো কাছ থেকে কাম্য নয়। এটা 2024 সাল, এটা 2রা ডিসেম্বর, আমাদের বিজয়ের মাস। আমাদের বিজয়ের মাসে ভারতের 17,000 মানুষের, সৈন্যদের, তাদের বিভিন্ন সেক্টরের মানুষের অবদান রয়েছে, তারা আমাদের জন্য প্রাণ ত্যাগ করেছে। সেই সময় আমরা যদি তাদের প্রতি এ ধরনের কাজ করি, এবং তার জবাবে যদি তারা ক্ষুব্ধ হয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করে, এটা দুই দেশের জন্যই খুবই ক্ষতির বিষয় হয়ে দাঁড়াবে, পারস্পরিক সম্পর্কের জন্য এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও। আমরা দেখবো যে এটা আমাদের দুই পক্ষকেই ক্ষতির মুখে ঠেলে দিবে। ইতিমধ্যে আরো কয়েকটি ঘটনা ঘটেছে, সব ঘটনা একসাথে উল্লেখ করা সম্ভব না। আমরা দেখেছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামির পক্ষে ওকালতনামা প্রদানকারী আইনজীবীকে অতিরিক্ত পিপির পদ থেকে বাধ্যতামূলকভাবে অবসর দেওয়া হয়েছে, অবসর করতে অবসর নিতে বাধ্য করা হয়েছে। এছাড়া আরেকটা যেটা খুব খারাপ এবং হৃদয় বিদারক ঘটনা, সেটা হচ্ছে গিয়ে সন্ন্যাসী চিন্ময় প্রভু আইনজীবী অ্যাডভোকেট রমেন রায়কে বাংলাদেশে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে, এবং তিনি বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে, আসলে আইসিইউতে আছেন। এবং কি বলবো, সংখ্যালঘু নির্যাতন যেটা, সেটা কোনোভাবেই যাচ্ছে না, সেটা কোনোভাবে রহিত হচ্ছে না। সরকারের আদৌ কোনো রকমের সদিচ্ছা নাই এই জিনিস বন্ধ করার। কোনো রকমের সদিচ্ছা দেখতে পাচ্ছি না। এর মধ্যে বিধানমন্ডল নামে একজন অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার হয়েছে। তিনি, এবং তার মৃত্যুর ক্ষেত্রে তারা বলছে আহ, যে এটা অটোরিকশা চালক হিসেবে তাকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘু হিসেবে তাকে হত্যা করা হয়নি। আপনাদেরকে আমি সারাক্ষণ খারাপ খবর দিয়ে থাকি। ভালো খবর হচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা তাদের ম্যাচে জয়লাভ করেছেন, এবং সংখ্যালঘুদের ভয়েস হিসেবে আজকে যুক্তরাজ্যের হাউস অব পার্লামেন্টে প্রীতি প্যাটেল এমপি তার বক্তব্য তুলে ধরেছেন। আপনারা খুঁজলে ভিডিওটা পেয়ে যাবেন। তারপরে আরো একজন তার বক্তব্য দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টে, তিনি হচ্ছেন যুক্তরাজ্যের হাউস অব পার্লামেন্টে লেবার পার্টির এমপি ব্যারি গার্ডিনার, বাংলাদেশি হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়টি উত্থাপন করেন। এরকম সবকিছু মিলিয়ে বাংলাদেশ চলছে। 2রা ডিসেম্বর বিজয়ের মাসের গল্প, 1971 সালে কি কি হয়েছিল তা আমি আপনাদেরকে যেমন জানালাম, 2রা ডিসেম্বর 2024-এ কি ঘটে যাচ্ছে সেটাও আমি আপনাদেরকে জানালাম। সাথে থাকবেন, দেখা হবে, কথা হবে। ধন্যবাদ।